হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আজকে আবার আমরা হাজির হলাম আমাদের সহজে ফিজিক্স পার্ট চ্যানেলে। এখনও যারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকেও জানিয়ে দাও যে এখানে ফিজিক্সটাকে খুব সহজে পড়ানো হচ্ছে। খুব জটিল জটিল তত্ত্ব বা থিওরি আমরা খুব সহজ করে পড়ছি। তো সবাইকে জানিয়ে দাও, যেহেতু সবাই উপকৃত হতে পারে। এটা চলতেই থাকবে সারা বছর ধরে। তোমরা এই চ্যানেলের সঙ্গেই থাকো, আমার সঙ্গেই থাকো, তাহলে ফিজিক্সটা তোমাদের আস্তে আস্তে অনেক বেশি ইজি হয়ে যাবে। সে পর্যন্ত পড়েছিলাম আমরা, তারপর থেকে আজকে শুরু করছি। আজকে শুরুর বিষয় আমাদের আজকে শুরু হচ্ছে ব্যতিচার। তো আলোর ব্যতিচার শুরুতে আমাদের হাইগেন প্রিন্সিপাল পড়তে হবে। হাইগেন প্রিন্সিপালটা খুব ভালো করে বুঝে নিয়ে তারপর আমরা ব্যতিচারে প্রবেশ করব। চ্যাপ্টারটার নাম ব্যতিচার। আমরা হাইগেন প্রিন্সিপাল পড়ব, হাইগেনের নীতি পড়ব। হাইগেনের নীতি পড়ার জন্য যে উপাদানগুলো লাগবে সেটা আমাদের আগে জেনে নিতে হবে। সেটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট। ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ, এর বাংলাটা হচ্ছে তরঙ্গ মুখ। আসলে তরঙ্গ মুখ কী জিনিস এটা আগে খুব ভালো করে বুঝে নাও। যদি একটা তরঙ্গ এরকমভাবে বিস্তার লাভ করতে পারে, আবার একটা তরঙ্গ এরকমভাবেও বিস্তার লাভ করতে পারে, একটা তরঙ্গ এদিকেও বিস্তার লাভ করতে পারে, একটা তরঙ্গ এদিকেও এরকম বিস্তার লাভ করতে পারে। ধরা যাক এখানে একটা পয়েন্ট সোর্স বা বিন্দু আলোক উৎস রয়েছে। তো বিন্দু আলোক উৎস থেকে বিভিন্ন দিকে, মাধ্যমের বিভিন্ন দিকে তরঙ্গগুলো ছড়িয়ে পড়ছে। এখন ছড়িয়ে পড়লে যেহেতু আলোক উৎসটা নির্দিষ্ট, তার কম্পাঙ্ক নির্দিষ্ট এবং একটা হোমোজিনিয়াস মিডিয়াম বা সমসত্ব মাধ্যম দিয়ে তরঙ্গটা বিস্তার লাভ করছে, তাহলে একটা নির্দিষ্ট সময় পর তরঙ্গের যে কণাগুলো যাচ্ছে, তরঙ্গ যে বিভিন্ন বিন্দুগুলো, এই বিন্দুগুলো কি হবে? সমদশায় থাকবে। কারণ মাধ্যমটা কীরকম? সমসত্ব মাধ্যম, সব দিকে তরঙ্গের বেগ সমান, কম্পাঙ্ক সমান, ফলে নির্দিষ্ট টাইম পর তরঙ্গগুলো একই দূর যাবে এবং তরঙ্গের অবস্থাটা কী হবে? একই। আমরা জানি সমদশা কাকে বলে। যদি এটা একটা তরঙ্গ হয় তাহলে এই বিন্দু এবং এই বিন্দু সমদশায় আছে, এবং আমরা যদি বলি এই বিন্দু এবং এই বিন্দু সমদশায় আছে। দশা কী জিনিস আমরা 11-এ পড়েছি। তো ঘটনা হচ্ছে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু এরা সবাই কি আছে? সমদশায় আছে। এই সমদশা সম্পন্ন যে কণা, এগুলিকে যদি আমরা যোগ করে দিই, তাহলে এই যে জিনিসটা পেলাম। অর্থাৎ কোনো তরঙ্গ যখন কোনো সমসত্ব মাধ্যম দিয়ে বিস্তার লাভ করে, তখন সমদশায় সম্পন্ন থাকা কণাগুলোকে যোগ করলে যে রেখাটা আমরা পাই, যে জায়গাটাকে আমরা পাই, সেই যে লোকাস, সেই লোকাসটাকে আমরা কি বলি? সমদশা সম্পন্ন, যার ইকুয়াল ফেজের লোকাসগুলো, তাদের যে সঞ্চার পথ, সেটাকে আমরা বলি ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ। মনে থাকবে, তাই তরঙ্গ মুখ কি? সমদশায় থাকা বিভিন্ন কণাগুলোকে যদি আমরা তরঙ্গের সমদশায় থাকা কোনো কণাগুলোকে যোগ করলে যে রেখাটা আমরা পাই, সেটাকে আমরা কি বলি? তরঙ্গ মুখ। তাহলে যখন এটা বুঝে নাও, যদি একটা বিন্দু উৎস হয় তার চারিদিকে এরকমভাবে তরঙ্গ মুখগুলো থাকবে। নির্দিষ্ট সময় পরে তরঙ্গ মুখগুলো এরকম হবে। অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর ওই কণাগুলো কি সমদশা সম্পন্ন হবে। সমদশা সম্পন্ন যদি হয় তরঙ্গের উপস্থিত কোনো কণা, তাহলে তাদেরকে যোগ করলে আমরা তরঙ্গ মুখ পাবো। অর্থাৎ উৎসটা যখন বিন্দু উৎস হবে তখন তরঙ্গ মুখগুলো তাহলে কীরকম হবে? তরঙ্গ মুখগুলো হবে স্ফেরিক্যাল বা বৃত্তাকার। তরঙ্গ মুখগুলো কেমন হবে? স্ফেরিক্যাল বা বৃত্তাকার। তাহলে তরঙ্গ মুখ কি জিনিস বুঝলাম? সমদশায় থাকা বিভিন্ন বিন্দুগুলোকে যোগ করলে যে সঞ্চারপথের সমীকরণ পাবো, সেটাকে আমরা কি বললাম? তরঙ্গ মুখ। তাহলে আমরা স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট বা গোলীয় তরঙ্গ মুখ দেখলাম। এবার দেখো আমরা বিভিন্ন প্রকার ওয়েভ ফ্রন্ট দেখব। যদি আলোক উৎসটি স্লিটের আকারে হয়, মনে করো টিউব লাইট, তাই এরকম যদি আলোক উৎসটা হয়, তাহলে এই আলোক উৎসকে আমরা অসংখ্য বিন্দু আলোক উৎসের সমষ্টি ধরতে পারি। তাই যদি হয়, ভালো করে দেখো, তাহলে এখান থেকে আলোগুলো এরকম চারিদিকে ছড়িয়ে পড়বে। তার এরকম একটা তরঙ্গ মুখ হবে, এর একটা এরকম তরঙ্গ মুখ হবে, তার একটা তরঙ্গ মুখ হবে। তাহলে এই যে তরঙ্গ মুখগুলো হলো, মনে রাখবে সেই তরঙ্গ মুখের
উপরে থাকা এই যে বিভিন্ন বিন্দুগুলো, এটা হচ্ছে হাইগেনের প্রিন্সিপাল, এই যে বিভিন্ন বিন্দুগুলো এগুলোও কিন্তু আবার সব সমদশায় থাকা বিন্দু, এবং তাদের উপর যদি আমরা ট্যানজেনশিয়াল টানি বা স্পর্শক টানি সেটাও কিন্তু একটা তরঙ্গমুখ। অর্থাৎ এগুলো কিন্তু এই তরঙ্গমুখের এই যে বিন্দুগুলো, এগুলো হাইগেনের নীতি হচ্ছে একটা তরঙ্গমুখের উপর থাকা যে বিভিন্ন বিন্দুগুলো সেগুলো আবার নতুন সোর্স হিসেবে কাজ করে, তরঙ্গের উৎস হিসেবে কাজ করে, যেগুলিকে আমরা বলি সেকেন্ডারি আলোক উৎস বা গৌণ আলোক উৎস। অর্থাৎ যদি একটা আমরা যেটা আগে বলছিলাম, এটা যে বিন্দু উৎস হয়, এটা যদি একটা তরঙ্গমুখ হয়, এর উপরে অবস্থিত বিভিন্ন বিন্দুগুলো সব একটা ফ্রেশ সোর্স, একটা নতুন আলোক উৎস হিসেবে কাজ করে। সে আবার কিন্তু এরকম করে তরঙ্গ ছাড়তে থাকে, এরকম করে সে তরঙ্গ ছাড়বে। যে তরঙ্গগুলো ছাড়বে তার উপরে যে বিভিন্ন বিন্দুগুলো আছে তরঙ্গমুখের উপরে সমদশা সম্পন্ন, তাদেরকে যোগ করলে আমরা আবার একটা কিন্তু তরঙ্গমুখ, নতুন তরঙ্গমুখ, নিউ ওয়েভ ফ্রন্ট পেয়ে যাব। যাই হোক, যদি এটা একটা স্লিট হয়, তা স্লিটের উপরে যদি বিভিন্ন বিন্দুগুলোকে আমরা ধরি, সেই বিন্দুগুলো এক একটা কি আলোক উৎস, তাহলে তার যে ওয়েভ ফ্রন্টগুলো হলো এরকম করে অসংখ্য বৃত্ত যদি আমরা পরপর 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 বৃত্ত রাখি, তাহলে দেখতে কীরকম হবে? একটা বৃত্তাকার চাকতি এরকম মনে করো, তার উপর একটা বৃত্তাকার চাকতি, তার উপর একটা বৃত্তাকার চাকতি, তাহলে সেই ওয়েভ ফ্রন্টটা দেখতে আসলে এইরকম হবে, একটা চোঙাকার আকার পাবে। এখান থেকে ফ্রেশ সোর্স আলোগুলো সব এরকম করে বিস্তার লাভ করছে। এগুলো সব সমদশা সম্পন্ন কণা, তাদের সঞ্চারপথের সমীকরণ। এখান থেকেও এরকম করে আলোগুলো বিস্তার লাভ করছে, ফলে এগুলো সব কি সমদশা সম্পন্ন কণা, এটা তার তরঙ্গমুখ। এরকম অসংখ্য তরঙ্গমুখ পরপর রয়েছে। সেই তরঙ্গমুখগুলোকে যদি আমরা কল্পনা জুড়ে নিই, তাহলে আমরা কিরকম পাবো? একটা সিলিন্ডারের মতো পাবো। অর্থাৎ যদি আলোক উৎসটা স্লিটের মতো হয়, তাহলে তার তরঙ্গমুখ কিরকম? সিলিন্ড্রিক্যাল। তাহলে আমরা দুরকম তরঙ্গমুখ শিখলাম, একটা হচ্ছে স্ফেরিক্যাল গোলীয়, আর একটা হচ্ছে চোঙাকার বা সিলিন্ড্রিক্যাল। চোঙাকার তরঙ্গমুখ কখন হলো? যদি কিনা আলোক উৎসটা স্লিটের মতো হয়। এবার সমতল তরঙ্গমুখ, প্লেন ওয়েভ ফ্রন্ট কিভাবে হবে? দেখো, যদি গলীয় একটা মনে করো তরঙ্গমুখ, সেটা মনে করো বিশাল বড়, তাহলে তার একটা ছোট্ট পোর্শনকে যদি আমরা চিন্তা করি, তাহলে সেটা সমতলের মতো। অর্থাৎ যদি গলীয় এবং চোঙাকার তরঙ্গমুখ আমার থাকে এবং তার বিস্তার ক্রমশ বাড়তে থাকে, তাহলে অনেক দূরে যদি আমরা চলে যাই, তাহলে সেই চোঙাকার বা গলীয় যে ওয়েভ ফ্রন্ট, তার একটা পার্টকে আমরা কীরকম দেবো? সমতল। সেটাকে বলা হবে সমতল তরঙ্গমুখ। সেটা দেখতে এরকম হবে, এরকম একটা সমতল তরঙ্গমুখ এরকম ভাবে থাকবে। এগুলো হচ্ছে সমতল তরঙ্গমুখ। তাহলে সমতল তরঙ্গমুখ কিভাবে হতে পারে? সমতল তরঙ্গমুখ একটা স্লিটের ক্ষেত্রেও আমরা পেতে পারি, একটা টিউবলাইটের ক্ষেত্রেও পেতে পারি, একটা বিন্দু উৎসের ক্ষেত্রেও পেতে পারি। কোথায় পেতে পারি? অনেক দূরে গিয়ে পেতে পারি। কেন পেতে পারি? কারণ যদি একটা গলীয় স্ফেরিক্যাল যদি একটা ওয়েভ ফ্রন্ট হয়, তার যদি বহু দূরে আমরা চলে যাই, যেমন পৃথিবী তো একটা স্ফেরিক্যাল জায়গা, তার উপরে আমরা জিনিসটা কেমন দেখছি? সমতল দেখছি। বিরাট পৃথিবীর আমরা ছোট্ট একটা অংশ দেখতে পাচ্ছি, তাহলে সেটাকে আমরা কেমন দেখছি? সমতল দেখছি। তাহলে স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট যদি হয়, তার একটা বিস্তৃত স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট, তার একটা অংশ, ছোট্ট একটা পোর্শনকে আমরা কিরকম দেখবো? সমতল। তাহলে সমতল ওয়েভ ফ্রন্ট তখন তৈরি হবে যদি একটা বিন্দু উৎস হোক আর একটা স্লিটের মতো কোনো উৎস হোক, বহু দূরে যদি যায়, তাহলে তার যে ওয়েভ ফ্রন্টগুলো হবে সেগুলো কিরকম হবে? প্লেন ওয়েভ ফ্রন্ট বা সমতল তরঙ্গমুখ। তাহলে তরঙ্গমুখ হচ্ছে সমদশায় থাকা বিভিন্ন কণাগুলোকে যদি আমরা যোগ করি, তাদের সঞ্চারপথে যেগুলোকে যোগ করি, তাহলে যেটা পাবো সেটাকে আমরা বলি ওয়েভ ফ্রন্ট। মনে রাখতে হবে, যখন হাইগেনের কথা হচ্ছে, কোনো একটা আলো এক প্রকার শক্তি, সে কিন্তু তার রের মাধ্যমে আলোক রশ্মির মাধ্যমে সে শক্তি বহন করে। এবং ওই তরঙ্গমুখ যদি এটা একটা মনে করো আলোক উৎস, এবার এটা মনে করা যাক একটা তরঙ্গমুখ। এখান থেকে যদি রে এরকম চলে যায়, ভালো করে বোঝার চেষ্টা করো, রে এরকম চলে যাচ্ছে, এগুলো কি? এগুলো হচ্ছে আলোক রশ্মি। আলোক রশ্মিকে আমরা সরলরেখার মধ্যে ধরে নিলাম, যদিও কিন্তু তরঙ্গ আকারে যাচ্ছে, তরঙ্গ দৈর্ঘ্যগুলো খুব ছোট। এদেরকে আমরা কি বললাম? রে বা আলোক রশ্মি। এটা কি? সমদশায় থাকা বিভিন্ন কণাগুলোর যে যোগফল, সেটাকে আমরা কি বললাম? তরঙ্গমুখ। তাহলে তরঙ্গমুখের সঙ্গে এই রে কত ডিগ্রি কোণ তৈরি করলো? এখানে কত ডিগ্রি কোণ তৈরি করলো? এটা বৃত্তাকার তলে যদি কোণ কতটা হলো, তাহলে আমরা এখানে কি টানবো? স্পর্শক। এখানে কি টানবো? স্পর্শক। স্পর্শক, স্পর্শ এবং স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পরের কি হয়?
পারপেন্ডিকুলার, তাহলে রেগুলো সবসময় ওয়েভ ফ্রন্টের সঙ্গে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। যেখানে ওয়েভ ফ্রন্ট টানবো সেখানে রে কত ডিগ্রি কোণ তৈরি করবে? 90 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত কি জানলাম? তরঙ্গ মুখ কি জিনিস এবং রের সঙ্গে তরঙ্গ মুখের কোণ কত ডিগ্রি হয়, তরঙ্গ মুখ কত প্রকারের এবং কি কি তাদের প্রকারভেদ কেমন, সেগুলো বিস্তারিত আমরা জেনে নিলাম। এবার একটু আমরা হাইগেন প্রিন্সিপালটা জানি। হাইগেন প্রিন্সিপাল হচ্ছে, হাইগেনের নীতি হচ্ছে, কোনো একটা উৎস মনে করা যাক, তার এরকম একটা তরঙ্গ মুখের একটা অংশ আমরা কল্পনা করছি, এদিকেও কিন্তু তরঙ্গ মুখ রয়েছে। হাইগেনের বক্তব্য হচ্ছে কোনো একটা উৎস থেকে যখন একটা ওয়েভ ফ্রন্ট তৈরি হলো, অর্থাৎ সমদশায় থাকা বিন্দুগুলো যোগ করার পরে তুমি একটা ওয়েভ ফ্রন্ট পেলে। ওয়েভ ফ্রন্টের উপরে যে বিভিন্ন বিন্দুগুলো আছে সেগুলো আবার সব ফ্রেশ সোর্স হিসেবে কাজ করে, অর্থাৎ তারাও কিন্তু নতুন নতুন তরঙ্গ তৈরি করবে, যাদেরকে আমরা বলি সেকেন্ডারি ওয়েভলেট বা নতুন নতুন সব তরঙ্গ। নতুন ক্ষুদ্র এ আবার একটা তরঙ্গ তৈরি করলে এরকম, কারণ এও তো এরকম অসংখ্য তরঙ্গ তৈরি করবে যদি এটা ফ্রেশ সোর্স হয়। তাহলে এ একটা তরঙ্গ তৈরি করলো, এ আর একটা তরঙ্গ তৈরি করলো, তাদের আবার সমদশায় থাকা বিভিন্ন কণা আছে, তাদেরকে যদি আমরা এরকম করে যোগ করে নিই তাহলে এটা একটা নিউ ওয়েভ ফ্রন্ট বা নতুন তরঙ্গ মুখ তৈরি হলো। তাহলে তরঙ্গ মুখগুলো এইভাবে বিস্তার লাভ করছে। তাহলে হাইগেনের নীতি হচ্ছে কোনো একটা উৎস থেকে কোনো আলোক তরঙ্গের মতো কোনো তরঙ্গ উৎপন্ন হলো, যে তরঙ্গ সামনের দিকে বিস্তার লাভ করছে এবং একটা সমসত্ব মাধ্যম দিয়ে তরঙ্গ বিস্তার লাভ করার সময়ে যে তরঙ্গ মুখগুলো তৈরি করছে, যে তরঙ্গ মুখের উপরে থাকা, আগে তরঙ্গ মুখ কি বলে নেবে, তারপর বলবে তরঙ্গ মুখের উপরে থাকা বিভিন্ন বিন্দুগুলো একটা একটা নতুন নতুন সেকেন্ডারি ওয়েভলেট বা নতুন নতুন গৌণ তরঙ্গ সৃষ্টি করতে পারে এবং সেখান থেকে আবার নতুন নতুন তরঙ্গ মুখ তৈরি হতে পারে, গৌণ তরঙ্গ সৃষ্টি করবে। সেই গৌণ তরঙ্গগুলিকে আমরা বলেছি সেকেন্ডারি ওয়েভলেট, তারা আবার ফ্রেশ সোর্স হিসেবে কাজ করবে, সেখান থেকে আবার একটা তরঙ্গের তৈরি হবে, সেখান থেকে আবার তরঙ্গ, তাদের উপরে থাকা সমদশায় থাকা কণাগুলোকে যদি আমরা এরকম ট্যানজেনশিয়ালি স্পর্শক টেনে যোগ করি তাহলে এইভাবে কিন্তু তরঙ্গ মুখগুলো হতেই থাকবে। তোমার মনে হতে পারে যে এই যে তরঙ্গ মুখ তৈরি হচ্ছে শুধু কি এইদিকেই তরঙ্গ তৈরি করবে, তা না, ও এইদিকেও তরঙ্গ তৈরি করবে, কারণ এতে এরকম বৃত্তাকারে তরঙ্গ তৈরি করবে। এত পয়েন্ট সোর্স যদি হয় তাহলে কিরকম তরঙ্গ তৈরি করবে? বৃত্তাকার তরঙ্গ। ফলে এখানেও কিন্তু তরঙ্গ মুখের উপরে এখানেও কিন্তু ফ্রেশ সোর্স থাকবে, ফলে এরকম ভাবেও কিন্তু তৈরি করবে তাদের ওয়েভ ফ্রন্ট। ফলে সামনেও ওয়েভ ফ্রন্ট তৈরি হবে, এই উৎসের পিছনের দিকেও কি তৈরি হবে? ওয়েভ ফ্রন্ট তৈরি হবে। তাহলে হাইগেনের প্রিন্সিপালটা আমরা কি শিখলাম? তরঙ্গ মুখ কি জিনিস? কোনো একটা উৎস থেকে তরঙ্গ উৎপন্ন হয়ে যখন কোনো সমসত্ব মাধ্যম দিয়ে বিস্তার লাভ করছে তখন সমদশায় থাকা কণাগুলোকে যদি আমরা একটা সরল রেখা দ্বারা যোগ করি, সমদশায় থাকা কণাগুলোকে যদি একটা স্পর্শক দ্বারা যোগ করি তাহলে যে জিনিসটা পাবো সেটাকে আমরা কি বললাম? ওয়েভ ফ্রন্ট বা তরঙ্গ মুখ। এই তরঙ্গ মুখ কিন্তু দেখো বিস্তার লাভ করছে এবং তরঙ্গ মুখের উপরে থাকা হাইগেন প্রিন্সিপালের গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তরঙ্গ কোনো একটা ওয়েভ ফ্রন্টের উপরে কোনো একটা তরঙ্গ মুখের উপরে থাকা বিন্দুগুলো সব নতুন নতুন আবার সেকেন্ডারি ওয়েভলেট বা নতুন নতুন তরঙ্গ তৈরি করতে পারে। সেই তরঙ্গগুলো থেকে যদি আবার তরঙ্গ মুখ অঙ্কন করি তাহলে স্ফেরিক্যাল তরঙ্গ মুখ থেকে কিন্তু আমরা স্ফেরিক্যাল তরঙ্গ মুখ পাবো। যদি প্লেন তরঙ্গ মুখ হতো, ধরা যাক একটা সমতল তরঙ্গ মুখ আমি তোমাকে দেখাচ্ছি, মনে করো এটা একটা সমতল তরঙ্গ মুখ, তাহলে এর উপরে বিন্দুগুলো তরঙ্গ তৈরি করবে। যে তরঙ্গগুলো তৈরি করবে তারা এমনভাবে থাকবে, তাদের যদি আবার স্পর্শক অঙ্কন করি তাহলে সেগুলো কিন্তু সমতলই থাকবে। তো সমতল তরঙ্গ মুখ নতুন যে তরঙ্গ মুখ তৈরি করবে সেটা সমতলই হবে। তোমার মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে? এইভাবে এই তরঙ্গ তৈরি করেছে, নির্দিষ্ট সময় পরে এই তরঙ্গটা এখানে গেছে, কারণ যেতে কি লাগবে? যেতে একই টাইম লাগবে, সমসত্ব মাধ্যম দিয়ে বিস্তার লাভ করছে। এগুলো কি? এগুলো সব সেকেন্ডারি ওয়েভলেট বা গৌণ তরঙ্গ মুখ। তাহলে তাদের উপরে যদি বিভিন্ন বিন্দুগুলো সমদশায় থাকা বিন্দুগুলোকে আমি এরকম যোগ করি তাহলে আমি কি পাবো? তরঙ্গ মুখ পাবো। তাহলে ছিল এটা প্লেন ওয়েভ ফ্রন্ট, তাহলে আমি আবার কিরকম ওয়েভ ফ্রন্ট পেলাম? প্লেন ওয়েভ ফ্রন্টই পেলাম। সেই প্লেন ওয়েভ ফ্রন্ট কোনো একটা সমসত্ব মাধ্যম দিয়ে বিস্তার লাভ করবে। তাহলে আমরা শিখলাম প্লেন ওয়েভ ফ্রন্ট
নতুন যে ওয়েভ ফ্রন্টটা দেবে সেটা প্লেন থাকবে, স্ফেরিক্যাল ওয়েভ ফ্রন্ট নতুন যে ওয়েভ ফ্রন্টটা দেবে সেটা স্ফেরিক্যাল থাকবে, সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট নতুন যে ওয়েভ ফ্রন্টটা দেবে সেটা সিলিন্ড্রিক্যাল ওয়েভ ফ্রন্ট হবে। এটা আমরা কোথা থেকে জানলাম? এটা হাইগেন প্রিন্সিপাল থেকে জানলাম। হাইগেন প্রিন্সিপালটা তাহলে কি একবার পরিষ্কার করে বুঝে নাও। কোনো একটা তরঙ্গ মুখের সংজ্ঞা বলে নিলে যে কোনো একটা উৎস থেকে আলো উৎপন্ন হলো, সমসত্ব মাধ্যম দিয়ে বিস্তার লাভ করছে আলোটা, সেই আলোটা যখন বিস্তার লাভ করছে বা কোনো তরঙ্গ যখন বিস্তার লাভ করছে, সমদশায় থাকা কণাগুলোর থেকে যে তরঙ্গ মুখ উৎপন্ন হবে, সেই তরঙ্গ মুখের উপরে থাকা যে বিন্দুগুলো সেগুলো আবার নতুন সোর্স হিসেবে কাজ করবে। সেই নতুন সোর্স থেকে আবার তরঙ্গ মুখ উৎপন্ন হবে। সেই তরঙ্গ মুখের উপর থাকা বিন্দুগুলোকে যদি আমরা সমদশায় থাকা সম্পন্ন বিন্দুগুলোকে যোগ করি তাহলে আবার নতুন ওয়েভ ফ্রন্ট পেতেই থাকবো। এইভাবে তরঙ্গ ওয়েভ ফ্রন্টের আকারে বিস্তার লাভ করবে, ওয়েভ ফ্রন্ট সৃষ্টি করে বিস্তার লাভ করবে। এইটা হচ্ছে হাইগেন প্রিন্সিপাল। এবার তোমরা তোমাদের বইয়ের হাইগেন প্রিন্সিপালটা ভালো করে পড়ে নেবে। আমরা হাইগেন প্রিন্সিপাল শেষ করলাম। এবার হাইগেন প্রিন্সিপালের উপর বেস করে আমরা প্রতিফলন এবং প্রতিসরণের সূত্র প্রমাণ করব। লক্ষ্য করো, প্রতিফলনের সূত্র আমরা জানি আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হয়। আপাতিত রশ্মি প্রতিফলিত রশ্মি আপাতন বিন্দুতে প্রতিফলকের উপর অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে। এটা আমরা ছোট থেকে পড়ে আসছি। আমরা হাইগেন প্রিন্সিপালের উপর বেস করে প্রমাণ করব আলোর প্রতিফলনের সূত্র। তাহলে হাইগেনের নীতি থেকে প্রতিফলনের সূত্র সূত্র দুটোই কিন্তু ভালো করে বোঝো। হাইগেনের নীতি থেকে আমরা প্রতিফলনের সূত্রের প্রমাণ করব, ভালো করে বুঝে নাও। সেটা হচ্ছে, এটা মনে করো একটা, খুব ভালো করে বোঝো, এটা একটা প্রতিফলক তল, ঠিক আছে? এই প্রতিফলক তলে একটা আলো এসে এরকম পড়লো। আমরা এখানে একটা ওয়েভ ফ্রন্ট টেনে নিই, প্লেন ওয়েভ ফ্রন্ট। এইটা হচ্ছে আমাদের প্লেন ওয়েভ ফ্রন্ট। এটা একটা তরঙ্গ মুখ, অর্থাৎ এর উপরে থাকা বিন্দুগুলো কিসে আছে? সমদশা আছে। এরকম একটা প্লেন ওয়েভ ফ্রন্ট এসে পড়ছে। আমার হাতটাই মনে করো একটা প্লেন ওয়েভ ফ্রন্ট এসে এই আয়নায় ধাক্কা মারলো। আয়নাটার নাম হচ্ছে মনে করো XY। আয়নাটা কিরকম ভাবে আছে? এটা যদি কাগজ হয়, কাগজের তলের উপর এটা আয়না আছে। তো আয়নাটা যখন আমি কাগজের উপরে আঁকবো, এটা হচ্ছে কাগজ, এই বোর্ডটা হচ্ছে আমার কাগজ। আর আয়নাটা এই যদি কাগজ হয়, মনে করো এটা কাগজ, বোর্ডটা কাগজ না, বোর্ডটা মনে করো আয়না, আর এই তলটা মনে করো কাগজ। তা এই হচ্ছে কাগজ আর এই হচ্ছে আয়না। তাহলে আয়নার উপরে তরঙ্গ এসে ধাক্কা মারছে। তা আয়নাটা যখন আমি কাগজের উপর আঁকবো তখন তো এরকম করে আঁকতে পারবো না। কিরকম করে আঁকবো? এটা রেখার মতো আঁকলাম। তাহলে আয়নাটাকে আমি, অর্থাৎ বুঝে নিতে হবে কাগজের তল এবং আয়নার তল লম্বভাবে আছে। এটা কার তল? আয়নার তল। এটা কার তল? কাগজের তল। কিভাবে আছে দেখো, লক্ষ্য করো, আয়নার তল এবং কাগজের তল 90 ডিগ্রি কোণ করে আছে। এবার এর উপর আয়নার উপর এসে কে পড়েছে? আলোক রশ্মি পড়েছে। আমরা এই আয়নার উপরে ফেলছি, একটা ওয়েভ ফ্রন্ট নিয়ে পড়েছে। এইটা হচ্ছে সেই ওয়েভ ফ্রন্ট। লক্ষ্য করছো আমার হাত? বেশ। এবার দেখো আর একটা আলো আমি এঁকে দিচ্ছি। আমরা 90 ডিগ্রি কোণ করেই এঁকে নেব। আয়নাটা বড় করে নিলাম। এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, অর্থাৎ আলোক রশ্মি ওয়েভ ফ্রন্টটার নাম মনে করো ছিল AB। তাহলে এইভাবে আলোটা গিয়ে আয়নায় গিয়ে পড়ছে। আয়নাটার নাম কি? XY। ভালো করে বোঝো। এবার এই ওয়েভ ফ্রন্টের সঙ্গে রে কত ডিগ্রি কোণ করে? 90 ডিগ্রি। ফলে এই কোণটা কিন্তু 90। এই কোণটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। এবার এই যে ওয়েভ ফ্রন্টটা আসছে, এটা যখন এখানে ধাক্কা মারছে এই আয়নার তলে, তখন ওয়েভ ফ্রন্টের এই অংশটা কিন্তু বায়ুমণ্ডলে থাকছে, ঠিক কিনা? বায়ুমণ্ডলে তখনও কিন্তু আয়না এসে ধাক্কা মারতে পারেনি, এখন এতটা পথ আসতে হবে। সেই সময় এখানে যখন ধাক্কা মারলো, এখান থেকে আবার সেকেন্ডারি ওয়েভ তৈরি হবে, কারণ এটা একটা নতুন বিন্দু উৎস হিসেবে কাজ করবে। হাইগেন কি শিখেছে? হাইগেনের নীতিটা কোন জায়গায় অ্যাপ্লাই হচ্ছে? যখন আলোটা এসে এখানে ধাক্কা মারলো, এটা ওয়েভ ফ্রন্ট, ওয়েভ ফ্রন্টের উপরে থাকা বিন্দুগুলো আবার কি ফ্রেশ সোর্স হিসেবে কাজ করবে। তাহলে এখানে ধাক্কা মারার পর এখানে আবার তরঙ্গ উৎপন্ন হবে। সেই তরঙ্গ কিন্তু আবার বিস্তার লাভ করবে। সেই তরঙ্গ আবার কি করবে? বিস্তার লাভ করবে। মনে করো সেই তরঙ্গটা যখন যে সময়ে এই বি থেকে এখানে যাচ্ছে, বি থেকে মনে করো গেছে এ ড্যাশে, সেই সময়ের মধ্যে এ থেকে গেছে মনে করা যাক এইখানটায় গেছে,
এ কোথায় গেছে? এ গেছে এ থেকে বি ড্যাশে। অর্থাৎ তরঙ্গ যখন বায়ুমণ্ডল দিয়ে আসছিল, আসার সময় এই তরঙ্গমুখ এ বিন্দুটা আয়নার উপরে টাচ করলো, বি বিন্দু তখনও বায়ুমণ্ডলেই থাকলো। এইবার যখন বি এরকম করে তরঙ্গমুখ নামছে, বির এই পর্যন্ত নামতে যে সময়, সেই সময় এখান থেকে উৎপন্ন তরঙ্গমুখ এই পর্যন্ত বিস্তার লাভ করে গেল। এইটা হচ্ছে একটা ওয়েভ ফ্রন্ট। আবার এখানে একটা ওয়েভ ফ্রন্ট আছে, ঠিক আছে? এখানেও কিন্তু একটা ওয়েভ ফ্রন্ট তৈরি হবে। আমরা বলেছিলাম যে সমতল যদি তরঙ্গমুখ হয়, তাহলে যখন সে সেকেন্ডারি ওয়েভ তৈরি করবে, সেগুলো কীরকম? নতুন যে ওয়েভ ফ্রন্ট তৈরি করবে সেটা সমতল তরঙ্গমুখী হবে। তাহলে এখান থেকে যদি আমরা স্পর্শক অঙ্কন করি, এই, তাহলে এটাও কিন্তু একটা তরঙ্গমুখ, এটা নতুন তরঙ্গমুখ। এটাকে বলা যেতে পারে রিফ্লেক্টেড তরঙ্গমুখ, প্রতিফলিত, কারণ এখান থেকে আবার তো তরঙ্গ উৎপন্ন হবে। তো এই রিফ্লেকশন হয়েছে, এখানেও রিফ্লেকশন হবে। সেই রিফ্লেক্টেড যে তরঙ্গ তৈরি হলো, এটা রিফ্লেক্টেড তরঙ্গমুখ বা প্রতিফলিত তরঙ্গমুখ। তাই এ গেল সেই সময় বি ড্যাশ। যদি আলোর গতিবেগ সি হয়, মনে করো বি থেকে এ ড্যাশে আসতে টি টাইম লেগেছে, তাহলে টি টাইম এ থেকে বি ড্যাশে গেছে, তাহলে আমি বলতে পারি যে বি এ ড্যাশ এর দৈর্ঘ্য কত? আলোর বেগ যদি সি হয়, যদি টাইম টি লাগে, তাহলে দূরত্বটা কত? সিটি। ঠিক একইভাবে এ বি ড্যাশ এই দূরত্বটাও কিন্তু সিটি। অর্থাৎ এ বি ড্যাশ এবং বি এ ড্যাশ এটা কিন্তু দৈর্ঘ্য সমান। ঠিক আছে, লিখে নিয়েছ? এবার দেখো, যদি আমরা এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, তাহলে এই যে আপাতিত রশ্মি অবিলম্বের সঙ্গে যে কোণ করলো সেটা আপাতন কোণ। আমরা আপাতন কোণটা এখানে দেখাচ্ছি না, তাহলে প্রতিফলিত রশ্মি এর মধ্যে বেরোবে। এই রশ্মিটাই পড়েছে, তো তাহলে প্রতিফলিত রশ্মি বেরোলে এই কোণটা হচ্ছে প্রতিফলন কোণ। প্রতিফলন কোণের মান কত? আর। খুব ভালো করে বোঝো, ওটা যদি আর হয়, এটা তো রে, আর এটা কি? ওয়েভ ফ্রন্ট। রে এর সঙ্গে ওয়েভ ফ্রন্ট কত ডিগ্রি কোণ তৈরি করে? 90 ডিগ্রি। তাহলে এই যে রে আর এই যে ওয়েভ ফ্রন্ট, এরা পরস্পরের কি হবে? পারপেন্ডিকুলার। তাহলে এই যে ওয়েভ ফ্রন্ট এবং রে পারপেন্ডিকুলার যদি হয়, তাহলে এটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে এইটুকু কত? এইটুকু তাহলে 90 ডিগ্রি মাইনাস আর, কারণ পুরোটা হচ্ছে 90, এইটুকু আর, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি মাইনাস আর। তাহলে বলো এটা কত হবে? এটা হচ্ছে লম্ব। ভালো করে বোঝো, এটা কি? লম্ব। তাহলে এইদিকে তলের সঙ্গে কোণ কত? 90 ডিগ্রি। তাহলে পুরো কোণটা 90, এইটুকু 90 মাইনাস আর, তাহলে এটা নিশ্চয়ই আর, কারণ আর প্লাস 90 মাইনাস আর ইকুয়াল টু 90। ভালো করে বোঝো, এটা তল, এটা পারপেন্ডিকুলার, এটা ওয়েভ ফ্রন্ট। ওয়েভ ফ্রন্টের সঙ্গে রে কি থাকবে? পারপেন্ডিকুলার। ওয়েভ ফ্রন্টের সঙ্গে রে পারপেন্ডিকুলার। তোমার মনে হতে পারে স্যার এরকম করে কেন হচ্ছে? এই জন্য হচ্ছে, যদি এটা একটা ওয়েভ ফ্রন্ট হয়, এটা যদি রে হয়, তাহলে রে কিন্তু এদিকেও পারপেন্ডিকুলার, এদিকেও পারপেন্ডিকুলার। ঠিক আছে, দুই দিকে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে এই যে রে আর এই ওয়েভ ফ্রন্ট, এরা পরস্পরের কি? পারপেন্ডিকুলার। তাহলে পারপেন্ডিকুলার যদি হয়ে থাকে, তাহলে এটা যদি প্রতিফলন কোণ আর হয়, অবিলম্বের সঙ্গে প্রতিফলিত রশ্মি যে কোণ করে তাকে আমরা কি বলি? প্রতিফলন কোণ। তাহলে এইটুকু কত হবে? 90 মাইনাস আর। এবার এটা তো পারপেন্ডিকুলার তলের উপরে, তাহলে এখান থেকে এই পর্যন্ত যদি আর না হয়, তাহলে এটা কি করে 90 হবে? তাহলে এটা আর। একইভাবে এখানে মনে করো এটা আপাতিত রশ্মি অবিলম্বের সঙ্গে কোণ তৈরি করেছে আই। ভালো করে বোঝো, এটা যদি আই হয়, তাহলে এইটুকু কত? এটা হচ্ছে রে, এটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট। এটা ওয়েভ ফ্রন্ট, তার উপরে রেগুলো এরকম করে এসে পড়ছে, রেগুলো নিয়ে আসছে। ওয়েভ ফ্রন্ট রেকে মনে করে বহন করে নিয়ে আসছে। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 90 মাইনাস আই, কারণ এখান থেকে এই পর্যন্ত কত? 90। এটা রে, এটা ওয়েভ ফ্রন্ট। তাহলে এটা যদি আই হয়, তাহলে 90 থেকে যদি আই বাদ দিই, তাহলে এইটুকু পাবো। তাহলে এটা কত হবে? এটা নিশ্চয়ই তাহলে আই হবে, কারণ এখান থেকে পুরোটা হচ্ছে এটার মতো করে, পুরোটা হচ্ছে 90। তাহলে পুরোটা 90 হলে, এটা 90 মাইনাস আই হলে, তার সাথে আই যোগ করলে 90 হয়। তাহলে আমরা জেনে গেলাম এই কোণটা হচ্ছে আই, এই কোণটা হচ্ছে আর। এবার ভালো করে দুটো ট্রায়াঙ্গেল বোঝো। যদি আমি প্রমাণ করতে পারি আই ইকুয়াল টু আর, তাহলে প্রতিফলনের একটা সূত্র প্রমাণ হবে। ট্রায়াঙ্গেল ত্রিভুজগুলো ভালো করে খেয়াল করো। এ বি এ ড্যাশ, এ বি এ ড্যাশ ও ট্রায়াঙ্গেল এ বি ড্যাশ এ ড্যাশ, এই দুটো ট্রায়াঙ্গেল। এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে কোন কোন জিনিস সমান? নাম্বার 1, এ ড্যাশ কমন বাহু। এ, এ ড্যাশ কি বাহু? সাধারণ বাহু। এ, এ ড্যাশ কি বাহু? সাধারণ বাহু। এ, এ ড্যাশ কমন 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 বাহু। এ, এ
বাহু। নাম্বার 2, এটা 90 ডিগ্রি, কারণ কি, এটা রে, এটা ওয়েভ ফ্রন্ট, তাহলে অ্যাঙ্গেল এ বি এ ড্যাশ ইকুয়াল টু এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি, কারণ কি, এটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট, এটা কি রে, এই পড়ে রেটা তো এইভাবে গেছে, তাহলে এটা রে রে এরকম করে বেরিয়ে গেছে, এদিকেও 90 হবে, যেমন এখানে 90 ধরেছি আমরা, ওয়েভ ফ্রন্টের সঙ্গে এটা কত ধরেছি আমরা 90 ধরেছি, এটা ওয়েভ ফ্রন্ট, এর সঙ্গে রে কত ডিগ্রি ধরেছি 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 90, তাহলে ওই কোণটার নাম কি, দেখো অ্যাঙ্গেল এ বি ড্যাশ এ ড্যাশ 90 ডিগ্রি, তাহলে এটা 90, এটা 90, এবং মজার ব্যাপার হচ্ছে 3 নম্বর আমরা করেই দিয়েছিলাম আগে, এ বি ড্যাশ ইকুয়াল টু বি এ ড্যাশ, কারণ ওটা ছিল সিটি, এ থেকে বি ড্যাশে যেতে যে টাইম লেগেছে, তরঙ্গটা এখানে ধাক্কাকে যে সময় এই পর্যন্ত গেছে, এই তরঙ্গটা সেই সময় আয়নায় এসে টাচ করতে পেরেছে, ফলে এই দূরত্ব দুটো সিটি, কারণ আলোর বেগ সি, টি টাইমে ঘটনা ঘটেছে, তাহলে বি থেকে এই পর্যন্ত যা দূরত্ব, এ থেকে বি ড্যাশ একই দূরত্ব, তাহলে ত্রিভুজ দুটোকে আমরা কি বলতে পারি, সর্বসম, তাহলে ত্রিভুজ এ বি এ ড্যাশ সিমিলার ত্রিভুজ এ বি ড্যাশ এ ড্যাশ সর্বসম যদি হয়, তাহলে অনুরূপ কোণগুলো কি হবে, সমান, তাহলে আমরা এখান থেকে বলতে পারি অতএব আই ইকুয়াল টু আর। আই কেন অনুরূপ কোণ, লক্ষ্য করে দেখো, আইটা কোন বাহুর বিপরীত কোণ, আইটা হচ্ছে বি এ ড্যাশ বাহুর বিপরীত কোণ, বি এ ড্যাশ বাহু এবং এ বি ড্যাশ বাহু সমান, তাহলে বি এ ড্যাশ বাহুর বিপরীত কোণ আই, আর এ বি ড্যাশ বাহুর বিপরীত কোণ কি আর, তাহলে সর্বসম হওয়ার পর সমান বাহুর বিপরীত কোণকে আমরা অনুরূপ কোণ বলবো, তাহলে আই ইকুয়াল টু আর আমরা প্রমাণ পেয়ে গেলাম, অর্থাৎ হাইগেনের প্রিন্সিপাল থেকে আমরা প্রতিফলনের প্রথম সূত্র আই ইকুয়াল টু আর প্রমাণ করলাম। তোমাদের বইতে অনেক বেশি হাবিজাবি লেখা আছে, অত কিচ্ছু লেখার দরকার নেই, জাস্ট ছবিটা আঁকবে, ছবিটা আঁকার পর বলে দেবে এ বি হচ্ছে ওয়েভ ফ্রন্ট এবং এ ড্যাশ বি ড্যাশ হচ্ছে নতুন ওয়েভ ফ্রন্ট, যখন ওয়েভ ফ্রন্টটা আসছে তখন ওয়েভ ফ্রন্টের একটা অংশ এ বিন্দুতে যখন কোনো আয়নাকে টাচ করলো, দর্পণকে টাচ করলো, তখন বি বিন্দুতে থাকা ওয়েভটি বায়ুমণ্ডলে আছে, এবার সে যখন এ বিন্দুতে থাকা যে নতুন সেকেন্ডারি ওয়েভ যখন যে সময় এ বি ড্যাশ বিন্দুতে এসে এ থেকে বি ড্যাশে, সেই সময় বি থেকে ওয়েভটা এ ড্যাশে গিয়ে টাচ করেছে, অর্থাৎ বি এ ড্যাশ সমান এ বি ড্যাশ বলে, এবার চিত্র অনুযায়ী বলে তুমি চিত্র ডেকে দেবে, পাশে থার্ড ব্র্যাকেটে লিখে দেবে। আমরা জানি যে রে ওয়েভ ফ্রন্টের উপর, রে তরঙ্গ মুখের উপর লম্ব হয় বলে, যা ছবিটা একে কোণগুলো দেখিয়ে দিয়ে দেবে, বইয়ে কি করেছে এই কোণগুলোকে সব বিয়োগ করে 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 মানগুলো দেখিয়েছে, ফলে প্রমাণটা অনেক বেশি বড় এবং জটিল হয়ে গেছে। তুমি জাস্ট কোণগুলোর মানগুলো বড় করে ছবিটাকে দেখিয়ে দেবে। ছবি আঁকাটা নিয়ম বলি, এই ছবি আঁকতে গিয়ে তোমরা দেখবে যখন আঁকবে আর আঁকতে পারছো না, আঁকতে গিয়ে এই কোণ মেলাতে পারছো না, কেন পারবে না শোনো, সেটা হচ্ছে যখন তোমরা আঁকবে এই ওয়েভ ফ্রন্ট আগে টেনে নেবে, এর সঙ্গে এটা 90 ডিগ্রি কোণ করে ফেলবে এবং এই আলোটা এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করে নামাবে, অর্থাৎ আগেই আলো এঁকে নেবে না, আগে তুমি একটা আলো এঁকে নিয়ে, আমি যেমন ভেবেছিলাম আগে এই ওয়েভ ফ্রন্টটা টেনে নেবে, আঁকাটা বলছি কীভাবে জিওমেট্রিটা আঁকবে, এই ওয়েভ ফ্রন্টটা টেনে নেবে, নেওয়ার পরে তুমি এইটা টানবে, এটা যখন টানবে তখন দেখবে 90 ডিগ্রি কোণ যেন হয়, তাহলে এটা দেখবে অনেকটা দূরে যাচ্ছে। এইবার কি হচ্ছে, এখানে অবিলম্ব টানার পরে এখান থেকে এই পথটা যা হবে, এই পথটা যেন মোটামুটি তাই হয়, তাহলে এই তরঙ্গমুখটা এই অবিলম্বের কিন্তু বাঁ দিকেই থাকবে। এই তরঙ্গমুখ যদি অবিলম্বের ডান দিকে চলে যায়, তুমি কিন্তু কোণ আর মেলাতে পারবে না, হিসাব করতে পারবে না, হিসাবে গন্ডগোল হবে। এই তরঙ্গমুখটা, এই যে নতুন সেকেন্ডারি যে ওয়েভলেট তৈরি হলো, যে ওয়েভলেটগুলো তৈরি প্রত্যেকটাকে আমরা সেকেন্ডারি বলবো, সেকেন্ডারির পরেরটাকে সেকেন্ডারি বলবো, প্রথমটা প্রাইমারি, তারপরেরটা কি সেকেন্ডারি, তারপরে সেখান থেকে যেটা তরঙ্গ উৎপন্ন সেটাকে আবার কি বলবো, আবার সেকেন্ডারি, সব কি বলবো, গৌণ বলবো। তো প্রথম গৌণ, দ্বিতীয় গৌণ, তৃতীয় গৌণ এরকম নামকরণের নিয়ম নেই। তাহলে আগার নিয়মটা কি বললাম, এই যে ওয়েভলেটটা তৈরি হলো, এই যে তরঙ্গটা তৈরি হলো, এই তরঙ্গটা কিন্তু এই অবিলম্বে কোথায় থাকবে, বাঁদিকেই থাকবে, কারণ এই ডিস্টেন্সটা কি রাখতে হবে, সমান রাখতে হবে। তাহলে কি বললাম, আগে ওয়েভ ফ্রন্ট টেনে নেবে, তারপরে রে টানবে, নতুবা কিন্তু ছবি তুমি কোনোদিন টানতে পারবে না। এই কোণটা তোমার 90 ডিগ্রি যখনই না হবে, তখন এই যে তরঙ্গ মুখটা দেখবে, এটা এই দৈর্ঘ্যটা সমান রাখতে পারছো না, এটা তখন অবিলম্বে ডান দিকে সরে যাবে, তখন তুমি আর হিসাব করে বুঝতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে হাইগেনের প্রিন্সিপাল থেকে আমরা কি প্রমাণ করলাম, প্রতিফলনের সূত্র। এবার আমরা আরেকটা প্রতিফলনের সূত্র যখন পরীক্ষায় পড়বে, শুধু এইটুকু করে আসলে কিন্তু অর্ধেক নম্বর দেবে, কারণ প্রতিফলনের তো দুটো সূত্র, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই সমতলে থাকে, এটা তোমাকে বলতে হবে। দেখো
ব্যাপারটা কিভাবে হচ্ছে, এটা যদি একটা কাগজের তল হয়, ভালো করে আগে বোঝো, এটা হচ্ছে আমার আয়নার তল। কাগজের তলের উপর আয়নার তল কত ডিগ্রি কোণ করে আছে দেখো, 90 ডিগ্রি। এই একটা রশ্মি আসছে, তাহলে কাগজের তল বরাবরই আছে। কাগজের তল যে তলে আছে সেই এই তল এবং এই তলটা কি একই তল, তো তাহলে এই তল বরাবর আসছে আপাতিত রশ্মি, এই প্রতিফলিত রশ্মি। কারণ সবই কি, সবই হচ্ছে আয়নার উপরে লম্ব। সবই কার উপরে লম্ব, আয়নাটা কাগজের তলের উপরে লম্ব, তাহলে এই রশ্মিটা যখন ওয়েব ফ্রন্টে এইভাবে যে ধাক্কা মারছে, আসলে ওয়েব ফ্রন্টে কিন্তু আয়নার সঙ্গে 90 ডিগ্রি কোণ করেই ধাক্কা মারছে। ওয়েব ফ্রন্ট আয়নার সঙ্গে কী করে ধাক্কা মারছে, 90 ডিগ্রি কোণ করেই। এরকম করে যদি আয়না হয়, আয়নার উপরে এরকম করে এসে ওয়েব ফ্রন্টটা পড়ছে, তাহলে এটা যদি আয়না হয়, ভালো করে বোঝো, এই রশ্মিটা এলো, ভালো করে বোঝার চেষ্টা করো, এইটা হচ্ছে আপাতিত রশ্মি। 1 মিনিট ভালো করে বুঝে নাও, জিনিসটা একটু জটিল কিন্তু বুঝতে পারলে খুব সোজা, যদিও সূত্রটা খুব সোজা। এইটা হচ্ছে আপাতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি। আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব সব কোন তলে আছে, কাগজের তলেই আছে। কারণ আয়নার সঙ্গে যেহেতু এই যে আমাদের কাগজের তল পারপেন্ডিকুলার, সুতরাং আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব সব কোথায় আছে, কাগজের তলেই আছে। বলবে যেহেতু, খুব সংক্ষেপে বলবে, যেহেতু কাগজের তল এবং আয়না পরস্পরের, আয়নার তল বা দর্পণের তল পরস্পরের পারপেন্ডিকুলার, সুতরাং আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব সব একই তলে রয়েছে। এটা হচ্ছে প্রতিফলনের দ্বিতীয় সূত্র। আমরা হাইগেন প্রিন্সিপাল থেকে প্রতিফলনের প্রথম সূত্র এবং প্রতিফলনের দ্বিতীয় সূত্র প্রমাণ করলাম। এটা দ্বিতীয় সূত্র, প্রথম সূত্র চেঞ্জ হলে অসুবিধা নেই, এটা দ্বিতীয় সূত্রটা মেন সূত্র, আর ওটা একটা সূত্র। তাহলে বলবে এটা দ্বিতীয় সূত্র প্রমাণ করলাম, আর ওই একই সমতলে আছে বলে প্রথম সূত্র প্রমাণ করলাম। এটা দেখো বোর্ডের সমতলেই আছে, আপাতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অঙ্কিত অবিলম্ব সব কোথায় আছে, বোর্ডের সমতলে আছে। এরকম করে আয়নাটা আছে মনে করতে পারো, তাই এর উপরে এরকম করে এসে পড়েছে, ঠিক আছে। তাহলে এটা কত ডিগ্রি কোণ করে আছে, এরকম করে যদি আমি ভাবি 90 ডিগ্রি, তো এরকম করে ভাবলে কি কোণটা চেঞ্জ হয়ে যাবে নাকি, এই তলটা তো এরকম করেই আছে, তাহলে তলটা কত ডিগ্রি, 90 ডিগ্রি কোণ করেই আছে। এবার আমরা হাইগেনের প্রিন্সিপাল থেকে প্রতিসরণের সূত্র প্রমাণ করব, যেটা খুব সোজা, ভীষণ সোজা। দেখো হাইগেন প্রিন্সিপাল থেকে, ফ্রম হাইগেন প্রিন্সিপাল, সেখান থেকে আমরা করব কি, প্রতিসরণের সূত্র। প্রতিসরণের সূত্র, প্রতিসরণের সূত্রটা কি, প্রতিসরণের সূত্র হচ্ছে আপাতন কোণের সাইন বাই প্রতিসরণ কোণের সাইন কে বলা হয় প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক, যার মান কনস্ট্যান্ট থাকে। এটা হচ্ছে স্নেলের সূত্র। আর আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপাতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলে অঙ্কিত অবিলম্ব কি থাকবে, একই তলে থাকবে। আগে আমরা এটা প্রমাণ করব, তার আগে আমরা একটা কাজ করে নিই। দেখো 1μ2 মানে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। এটা মানে কি, এটা মানে হচ্ছে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক বাই প্রথম মাধ্যমের প্রতিসরাঙ্ক। প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের, যার সাপেক্ষে প্রতিসরাঙ্ক সেটা দিয়ে ভাগ করলাম। এখন একটা জিনিস বোঝো, আমরা জানি পরম প্রতিসরাঙ্কের সংজ্ঞা, এটা দ্বিতীয় মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক সংজ্ঞা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। এই মাধ্যমে আলোর বেগ মনে করো c2, শূন্য মাধ্যমে আলোর বেগ মনে করো c। μ1 মানে কি, শূন্য মাধ্যমে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন বাড়াই, তাহলে কি পেলে, c1 বাই c2, অর্থাৎ 1μ2 ইকুয়াল টু c1 বাই c2। এটা কিন্তু আমরা জানি, এটা আসা মানে ধ্রুবক। c1 কোনো একটা মাধ্যমের মধ্যে দিয়ে আলোর বেগ নির্দিষ্ট, তাহলে c1 নির্দিষ্ট। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আলো যখন কোনো মাধ্যম চেঞ্জ করে, কম্পাঙ্কের কিন্তু কোনো চেঞ্জ ঘটে না, চেঞ্জ ঘটে ওয়েভলেন্থের। তাহলে এই যে c1 আর c2, তাহলে 1μ2 ইকুয়াল টু c1 বাই c2, অর্থাৎ যদি আমরা দেখাতে পারি sin i বাই sin r ইকুয়াল টু c1 বাই c2, দ্যাট মিনস 1μ2। অর্থাৎ স্নেলের সূত্র প্রমাণ হলো, প্রতিসরণের দ্বিতীয় সূত্র প্রমাণ হলো। এইটাকে আগে ভালো করে বুঝে নাও। এবার দেখো প্রতিসরণের ছবিটা কিরকম হবে। ধরা যাক এটা দুই মাধ্যমের বিভেদ তল, ভালো করে বোঝো। এখন একটা আলো এলো, আসার পরে আমরা একটা ওয়েভ ফ্রন্ট করে নিলাম, এর সঙ্গে মোটামুটি 90 ডিগ্রি কোণ করে আছে। এটা হচ্ছে অভিলম্ব। আর একটা আলো, এটা মুছে দিচ্ছি, এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করেই
পড়েছে, এটা রে, এটা মোটামুটি 90 ডিগ্রি কোণ করে পড়েছে। এখন এই রশ্মি যেটা পড়েছে এ যখন এই যে এটা ওয়েভ ফ্রন্ট আগের মতোই, এটা হচ্ছে এ বি হচ্ছে ওয়েভ ফ্রন্ট, এ বিন্দুতে ওয়েভ ফ্রন্ট যখন একে টাচ করলো বিমের তলকে, তখন কিন্তু এই আলোটা এই মাধ্যমে আছে এটা 1 নম্বর মাধ্যম, যে মাধ্যমে আলোর বেগটা হচ্ছে C1, এটা 2 নম্বর মাধ্যম, যে মাধ্যমে আলোর বেগটা হচ্ছে কত C2, 2 নম্বর মাধ্যমে আলোর বেগ হচ্ছে C2, পরিষ্কার করে বুঝে নাও। এবার আমরা এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করে নিলাম, অবিলম্ব টেনে নিলাম, আলোক রশ্মি এই এলো। তাহলে আলোক রশ্মি আরও মনে করছি যে C2টা হচ্ছে ঘন মাধ্যম, অর্থাৎ μ2 ইজ গ্রেটার দ্যান μ1, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্কটা বড়, অর্থাৎ এটা ঘন মাধ্যম। লঘু মাধ্যম থেকে যখন ঘন মাধ্যমে আলো আসবে তখন অবিলম্বের কাছে সরে যাবে, অবিলম্বের কাছে সরে আসলো, এখানে যখন এলো এই আলোটা যখন এখানে টাচ করলো সেই সময়ে এই আলোটা কিন্তু এই মাধ্যমে অন্য মাধ্যমে ঢুকে গেল, সেই সময় এখানে একটা আমরা ওয়েভ ফ্রন্ট তৈরি করে নিলাম। ঠিক আছে, এখানে ওয়েভ ফ্রন্ট না, আমরা এখানে ধরো একটা স্পর্শক টেনে নিলাম, বিন্দু উৎস কল্পনা করে একটা স্পর্শক টেনে নিলাম। তাহলে এখানে তখন এখানে এসছে, যেহেতু ওয়েভ ফ্রন্টটা প্লেন ছিল, সুতরাং এখান থেকেও ওয়েভ ফ্রন্টটা কিন্তু কীরকম হবে, প্লেন ওয়েভ ফ্রন্ট। আমরা শিখিয়েছিলাম প্লেন ওয়েভ ফ্রন্টে চেঞ্জ করে, মাধ্যম চেঞ্জ করেছে, কিন্তু এখানে আলোর বেগ কম, আলোটা কম গেছে, আর এখানে আলোটা অপেক্ষাকৃত কি গেছে, বেশি গেছে, এখানে আলোর বেগটা C1, টাইমটা কিন্তু একই লেগেছে, অর্থাৎ বি যে সময়ে এ ড্যাশে গেছে, এ সে সময়ে বি ড্যাশে গেছে, নতুন ওয়েভ ফ্রন্ট হচ্ছে এ ড্যাশ বি ড্যাশ। ক্লিয়ার? এবার তাহলে বি এ ড্যাশ এই দৈর্ঘ্যটা কিন্তু হচ্ছে C1T, আর এ বি ড্যাশ এই দৈর্ঘ্যটা কিন্তু আলাদা, এটা হচ্ছে C2T। প্রতিফলনের ক্ষেত্রে যেমন দৈর্ঘ্যটা একই ছিল, একই মাধ্যমে যাচ্ছিল, মাধ্যম তো চেঞ্জ করেছে, টাইমটা একই টাইমে যতটা আসবে এ কম আসবে, তাহলে C2T এর হচ্ছে C1T। ঠিক আছে, এক্ষেত্রে অবিলম্বের কাছে রশ্মি সরে এলো, প্রতিসরণ কোণের মান কত R, ভালো করে বোঝো। এখানে আপতন কোণের মান কত I, ভালো করে বোঝো। এটা যদি I হয় তাহলে এটা তো তোমার রে, এটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট, রে এবং ওয়েভ ফ্রন্ট পারপেন্ডিকুলার হয়, তাহলে এইটুকু কত হবে, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত এটা কত 90, তাহলে পুরোটা যদি 90 হয়, এইটুকু যদি I হয়, তাহলে বাকিটা কতটা হবে, তাহলে এটা হচ্ছে 90 মাইনাস I, এটা তো লম্ব বিভেদ তলে, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত 90, তাহলে 90 মাইনাস I এর সাথে কত যোগ করলে 90 হয় I, তাহলে এইটুকু হচ্ছে I। ক্লিয়ার? ঠিক একইভাবে দেখো, এটা যদি R হয়, এটা তো রে, তা রে এবং ওয়েভ ফ্রন্ট কি হয় পারপেন্ডিকুলার, তাহলে এইটুকু কত, এইটুকু 90 মাইনাস R। ক্লিয়ার? কারণ এখান থেকে এই পর্যন্ত কত 90, এইটুকু যদি R হয় এইটুকু কত হবে 90 মাইনাস R। এখন এটা যদি লম্ব, তাহলে পুরোটা ছিল 90, 90 মাইনাস R এর সঙ্গে R যোগ করলে তবেই তো 90। কোনগুলো সব ছবিতেই কিন্তু দেখিয়ে দেবে, আলাদা করে কোণের নাম লিখে লিখে যোগ বিয়োগ করে দেখানোর কোনো প্রয়োজন নেই। এবার ভালো করে বুঝো, আমরা ট্রায়াঙ্গেল নেব, তার আগে এই ক্যালকুলেশনটা নিশ্চয়ই আশা করা যায় তোমরা লিখে নিয়েছো, কারণ আমি এই জায়গাটা করব। এবার দেখো আমি ট্রায়াঙ্গেল নিচ্ছি এ বি এ ড্যাশ, এই ট্রায়াঙ্গেলে আমি সাইন আই বার করি, আমার দরকার তাপাতন কোণের সাইন, সাইন আই। এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে এইটা, তার মান কত C1T, C1T লম্ব বাই অতিভুজ, এটা অতিভুজ কারণ এটা 90 ডিগ্রি, সমকোণের বিপরীত বাহু অতিভুজ বলে, তাহলে এ এ ড্যাশ। একইভাবে সাইন আর বের করো, সাইন আর ইকুয়াল টু কি হবে, আর কোণের সাপেক্ষে লম্ব এইটা, লম্বের মান কত C2T, অতিভুজ কোণটা এইটা, এটা হচ্ছে 90, এটা 90 কেন, কারণ এটা হচ্ছে ওয়েভ ফ্রন্ট, এটা রে, তাহলে কোণটা কত ডিগ্রি হবে 90, এটা রে, তাহলে আমরা এখান থেকে পেলাম এ এ ড্যাশ। যদি আমরা সাইন আই বাই সাইন আর করি, এ ড্যাশ কেটে যাবে, তাহলে উপরে থাকবে C1T
নিচে থাকবে কি C2T, দ্যাট মিনস C1/C2, তার মানে কি 1μ2। অর্থাৎ আমরা কি দেখলাম, আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত কি থাকছে 1μ2, অর্থাৎ প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ক। আগের মতো একইভাবে আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব সব কোন তলে আছে, বোর্ডের তলেই তো আছে। তা বোর্ডটা একটা কি তল, কাগজের তল বা সমতল তল। তাহলে সমতল তল যদি হয় তাহলে আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি, আপাতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই তলে আছে। তাহলে আপাতন বিন্দুতে দুই মাধ্যমে বিভেদ তলে অঙ্কিত অবিলম্ব যেহেতু একই তলে আছে, সুতরাং ওটা প্রতিসরণের প্রথম সূত্র। তাহলে ভুলটা কি হয়, পরীক্ষা এই পর্যন্ত করে বাচ্চারা ছেড়ে দেয়, ওটা করলে কিন্তু নম্বর পুরোপুরি পাবে না। এটা একটা সূত্র, প্রতিসরণের দ্বিতীয় সূত্র। প্রথম সূত্রটা কিন্তু একটু ভাষায় বলে দেবে জাস্ট, যে আপাতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং আপাতন বিন্দুতে দুই মাধ্যমে বিভেদ তলে অঙ্কিত অবিলম্ব একই তলে আছে। তাহলে আমরা হাইগেন প্রিন্সিপাল এখানে কোথায় কাজে লাগালাম, এই জায়গায় কাজে লাগালো। তোমাদের মনে হতে পারে একটু জ্যামিতি করলেন, হাইগেন প্রিন্সিপাল লাগালেন কোথায়? হাইগেন প্রিন্সিপালটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে দেখো, এখানে যখন আলো ধাক্কা মারলো এবং সে এখানে আসার পরে কিন্তু এই যে ওয়েভলেটটা তৈরি করলো, এই ওয়েভলেট এবং এই ওয়েভলেট এটা কিন্তু সমদশায় রয়েছে। এটা কিছু রয়েছে সমদশায়। কেন রয়েছে? টাইমটা ওদের একই লেগেছে, এখান থেকে এই পর্যন্ত আসতে যে টাইম লেগেছে, এখান থেকে এই পর্যন্ত আসতে কি লেগেছে, একই টাইম লেগেছে। তোমার মনে হতে পারে একই টাইম লাগলেও তরঙ্গ তো ভিন্ন ভিন্ন আকারে হতে পারে, ভিন্ন ভিন্ন আকার হবে না, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হতে পারে, কিন্তু দশা চেঞ্জ হবে না। দশা তো কম্পাঙ্কের উপর নির্ভর করে, দশা মূলত কিছুর উপর নির্ভর করে, ফ্রিকোয়েন্সির উপর। তা ফ্রিকোয়েন্সি তো একই থাকবে, মাধ্যম চেঞ্জ করলেও পরিষ্কার মনে রাখবে ফ্রিকোয়েন্সি ইজ কনস্ট্যান্ট। তাহলে এখানে ফ্রিকোয়েন্সির মান যা, এখানেও ফ্রিকোয়েন্সির মান এই মাধ্যমের ক্ষেত্রেও কি একই। ফলে ফ্রিকোয়েন্সি একই হওয়ার জন্য এইটা এবং এইটা কি রয়েছে, সমদশায় রয়েছে বলেই তো এটা ওয়েভ ফ্রন্ট। তুমি যদি না বলতে পারো যেটা ওয়েভ ফ্রন্ট, তাহলে তো প্রমাণ করতে পারো না। এটা যে ওয়েভ ফ্রন্ট তুমি কোথা থেকে জানলে? হাইগেন প্রিন্সিপাল থেকে জানলে। যে ধাক্কা মারার পরে নতুন যে বিন্দুগুলো আছে সেগুলো আবার কি নতুন উৎস হিসেবে কাজ করছে, এ নতুন উৎস হিসেবে কাজ করছে এবং এও নতুন উৎস হিসেবে কাজ করছে। ফলে এ সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট তৈরি করবে, এও সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট তৈরি করবে, এটাও সেকেন্ডারি ওয়েভ ফ্রন্ট। সবই যেমন একটা প্রাইমারি আর বাদ বাকি সবাই কি সেকেন্ডারি। অর্থাৎ আমরা হাইগেন প্রিন্সিপাল কি জানলাম, কোনো একটা উৎস থেকে আলোগুলো যখন ছড়িয়ে পড়ে সমদশা সম্পন্ন কণাগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলে একটা তরঙ্গ মুখ পাই। সেই তরঙ্গ মুখের উপর থাকা বিন্দুগুলো আবার নতুন নতুন সোর্স হিসেবে কাজ করে, যাদেরকে আমরা বলি গৌণ তরঙ্গ উৎস। তাদের উপরে যদি আমরা ট্যানজেনশিয়াল টানি তাহলে নতুন তরঙ্গ মুখ পাই, সেই হচ্ছে এই তরঙ্গ মুখ। ট্যানজেনশিয়াল টেনেছি, স্পর্শক টেনেছি, এখানেও কিন্তু তরঙ্গ মুখ রয়েছে, তার উপরেই কিন্তু স্পর্শকটা টানা হয়েছে। এখানেও তুমি মনে মনে ভাবতে পারো একটা তরঙ্গ মুখ রয়েছে, যে সেকেন্ডারি ওয়েভ রয়েছে, সেকেন্ডারি ওয়েভের এই বিন্দু এবং এই বিন্দুতে আমরা কি করলাম, একটা স্পর্শক টেনে দিলাম। এর এর সঙ্গে এও 90 ডিগ্রি, এর সঙ্গে এও কিন্তু 90 ডিগ্রি, এইভাবে এরা রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা ব্যতিচারের এখনো ব্যতিচারে ঢুকতে পারিনি। আমরা হাইগেন প্রিন্সিপালটা পড়ালাম, ওয়েভ ফ্রন্ট চেনালাম, ওয়েভ ফ্রন্টের সংজ্ঞা পরীক্ষায় পড়ে রে ওয়েভ ফ্রন্ট পারপেন্ডিকুলার কেন তা দেখালাম, বিভিন্ন প্রকার ওয়েভ ফ্রন্ট দেখিয়ে হাইগেন প্রিন্সিপাল থেকে প্রতিফলন এবং প্রতিসরণের সূত্র প্রমাণ করলাম। পরের ক্লাসে ব্যতিচার শুরু হবে, ততক্ষণ গুড বাই।